get familiar. So if you don't know by now, then you should probably get familiar. আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে ই পাসপোর্ট নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ই পাসপোর্টে আমরা অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করবো সেটার স্টেপ বাই স্টেপের এক্সপ্লেনেশন এবং আমরা একবার লাইভ ফর্মটা ফিল আপ করে দেখাবো। ই পাসপোর্ট নিয়ে অনেক আগেই ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আমার এই পাসপোর্টটা আমি হাতে পাই ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে ভিডিও করব না। তো আজকে 22 মার্চ আমি আমার এই পাসপোর্টটি হাতে পেলাম এবং পাওয়ার পরে আসলে আপনাদের সাথে পুরো প্রসেসটা আমি শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আমরা একেবারে দালাল ছাড়া কোনো প্রকার হ্যাসেল ছাড়া খুব নির্দিষ্ট সময় আমরা এই পাসপোর্টটি হাতে পেলাম। তো আজকে এই ভিডিওর প্রথম সিরিজে থাকবে যে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা লাগে, যে A to Z কীভাবে ইনফরমেশন দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করা লাগে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, সবার আগে আপনারা চলে যাবেন EPassport.gov.bd ওয়েবসাইটে। এখানে আপনারা এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবেন। পাসপোর্ট ফি কত, আপনার পাসপোর্টটি যদি আগে ওল্ড পাসপোর্ট যদি হারিয়ে যায় সেটা কী করবেন এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কয়টা স্টেপে অ্যাপ্লাই করবেন, সকল প্রকার ইনফরমেশন এখানে দেওয়া আছে। সবার আগে যেটা আপনারা করবেন সেটা হলো যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরেই এই উইন্ডোটা চলে আসবে। আপনি দেখবেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, ইয়েস। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন ডেফিনেটলি ইয়েস প্রেস করবেন। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা কোন ডিস্ট্রিক্টে আছে, বর্তমানে ঢাকা, চিটাগং এই ডিস্ট্রিক্টগুলোতে হলো ই পাসপোর্টটা অ্যাভেলেবেল আছে। সো আমি ঢাকা প্রেস করবো। এখানে ঢাকা লেখার সাথে সাথে এখানে চলে আসবে যে সিলেক্ট নিয়ার বাই দ্য পুলিশ স্টেশন, নিয়ারেস্ট পুলিশ স্টেশন। যেমন আমি যদি এখানে লিখি আমার পুলিশ স্টেশন সাভার, আমি যখন সাভার লিখবো সাথে সাথে এখানে আমার আরপিও বা রিজনাল পাসপোর্ট অফিসে দেখাচ্ছে আগারগাঁও। সো আমি আগারগাঁতে গিয়ে আমার এনরোলমেন্ট জমা দেওয়া লাগবে। সিমিলারলি যদি আমি এখানে বাড্ডা লিখি, সাপোজ আমি যদি বাড্ডা লিখলে দেখেন সাথে সাথে এই আরপিওটা চলে আসছে উত্তরা। তোমরা যারা বাড্ডাবাসী তারা আপনার সাথে সাথে উত্তরাতে জমা দিতে হবে। সো এইটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোনটা প্রেজেন্ট অ্যাড্রেসে, সেটা আপনারা জমা দেবেন। আমি এখানে কন্টিনিউ প্রেস করলাম। কন্টিনিউ প্রেস করার পরেই আপনাকে দিতে হবে হলো ইমেল অ্যাড্রেস। আপনি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ এখানে সকল প্রকার ইনফরমেশন আসবে। আমি দিয়ে দিলাম, এটা আমার একটা ক্রিয়েটেড ইমেল অ্যাড্রেস ফর দিস ভিডিও মেকিং। আমি কন্টিনিউ প্রেস করলাম, সাথে সাথে চলে আসলো পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। এছাড়া পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। সো আমি একটা জাস্ট নর্মাল পাসওয়ার্ড দিলাম, সাপোজ অ্যাটলিস্ট ওয়ান আপারলেস লেটার ইজ রিকোয়ার্ড। সো ডেফিনেটলি পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা একটা যাতে আপনাদের ক্যাপিটাল লেটারে থাকে, সো এটা একটু খেয়াল রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই তারপর হলো যে এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। আমি যেহেতু আসলে আমি অলরেডি ই পাসপোর্টটি হাতে পেয়ে গেছি, সো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি একটা নর্মাল নাম লিখলাম। ফুল নেম লিখতে হবে, সাপোজ নাম হলো MD আব্দুল করিম, এই নামে আমি করছি আপনাদের দেখানোর জন্য। সো এই নামে গিভেন নেম আর সার নেমটা ইম্পর্টেন্ট। গিভেন নেমটা অপশনাল, না দিলেও চলে, বাট আপনি দিয়ে দিবেন। লাস্ট নেম যেটা সেটা হলো সার নেম এবং তার পুরোটা হলো বাকি পুরোটা হলো গিভেন নেম। সো এখানে গিভেন নেম হবে MD আব্দুল, আর সার নেম হবে এখানে বেসিক্যালি করিম। যদি এখানে আপনারা উল্টাপাল্টা করে দেন তাহলে কিন্তু আপনার নামই চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটু খেয়াল করে রাখবেন যে লাস্টের যে নেমটা সেটা হবে হলো সার নেমে এবং বাকিটা হলো গিভেন নেমে থাকবে। তারপর এখানে একটা ভ্যালিড মোবাইল অ্যাড্রেস, যেটা অপশনাল, না দিলেও চলবে। সো আমি এখানে দিলাম না, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, an email has been sent to your given email. সো আমার ইমেইলে অলরেডি একটা ভেরিফিকেশন কোড যাওয়ার কথা, বা আমি আমার ইমেলটা চেক করলাম। ফ্রেন্ডস, খুবই মজার ব্যাপার হলো ইমেলটি আসলো না। যখন আমি আমার স্প্যাম ফোল্ডার চেক করলাম তখন দেখলাম যে ইমেলটি চলে আসছে এই পাসপোর্ট থেকে। তো সেখানে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন যে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই নেক্সট কাজ হলো এটাকে সাইন ইন করা। আমি সাইন ইন অপশন ক্লিক করলাম। অলরেডি দেখছেন যে ইমেইলে যে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই নেক্সট কাজ হলো এটাকে সাইন ইন করা।
আমি সাইন ইন অপশন ক্লিক করলাম। অলরেডি দেখছেন যে ইমেইলে অলরেডি সাইন ইন করা। তো আমরা এখানে সাইন ইন করলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইনের পোর্টালে। তো এইখানে চলে আসার পরে প্রথম যে কাজটা হবে সেটা হলো আপনাকে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এখানে ক্লিক করা। অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে যখন আপনি ক্লিক করবেন, এই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করা। আমি অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরেই যেটা আসলো হলো উইন্ডোটা আসলো, সেটা হলো পার্সোনাল ইনফরমেশন আপনাকে ফার্স্টে দিতে হবে। সেটা হলো আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, এটাকে আপনি ক্লিক করবেন যে আমি আমার জন্য অ্যাপ্লাই করছি। সিলেক্ট জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। দেন হলো আপনাকে সিলেক্ট প্রফেশন আপনি কি দিবেন, অ্যাকাউন্টেন্ট, আর্টিস্ট, অটোনোমাস, ব্যাচেলর, ব্যাংকার। এখানে একটা কথা বলে রাখি, আপনি যে প্রফেশনই দেন না কেন আপনাকে সেই প্রফেশনের এগেনস্টে ডকুমেন্ট দেওয়া লাগবে, এক্সেপ্ট আপনি যদি হাউস ওয়াইফ থাকেন বা আনএমপ্লয়েড থাকেন সেটা হয়তো দেওয়া লাগবে না। কিন্তু আপনি যদি ইঞ্জিনিয়ার হন বা আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের জন্য আপনার এনওসি দেওয়া লাগবে। কিন্তু যদি আপনি নর্মালি প্রাইভেট সার্ভিস করেন বা টিচার থাকেন তো আপনাকে সেটা রিলেটেড ডকুমেন্ট দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমি এখানে স্টুডেন্ট দিয়ে রাখি। সাপোজ আব্দুল করিম ইজ এ স্টুডেন্ট। রিলিজিয়ন আমি দিলাম এখানে ইসলাম, রিলিজিয়নটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে হলো বার্থ ডেট, সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, অলরেডি বাংলাদেশ দেওয়া আছে। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, যেহেতু আমি ঢাকা থেকে অ্যাপ্লাই করছি আমি ঢাকায় দিয়ে দিলাম। সব কিছু আপনাদের দেখানোর জন্য, সব কিছু কিন্তু এগুলো মেড অফ ইনফরমেশন। বার্থ ডেট, সিলেক্ট ডেট অফ বার্থ, সাপোজ 1 জানুয়ারি, মোটামুটি সবারই কমন ইনফরমেশন যারা আগেকার ছিল। আচ্ছা, সিলেক্ট মার্চ, আচ্ছা আমি জানুয়ারি দিয়ে দিলাম এবং ইয়ার দিয়ে দিলাম হলো 1999। দেন হলো সিটিজেনশিপ, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি কি বাই বার্থ কিনা বাই ম্যারেজ কিনা বা বাই ডিসেন্ট কিনা। সো ডেফিনেটলি আমরা এখানে বাই বার্থ দিব, বাই বার্থ সিটিজেনশিপ আমরা বাংলাদেশের। ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ? নো, আই ডোন্ট হ্যাভ। সো আমি এখানে সিলেক্ট করবো। যদি আপনার যদি অন্য কান্ট্রির পাসপোর্ট থাকে তো আপনি এখানে ইয়েস দিবেন। দেন হলো যে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেটা আপনার ক্লিক করবেন, এখানে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন। সাপোজ 1999 2020 424242, টোটালটা একটা বানানো ইনফরমেশন। নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ। তো হয়ে গেল পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেল। নেক্সট হলো যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কি আগে কোনো মেশিন রিডেবল পাসপোর্ট ছিল কিনা, এমআরপি পাসপোর্ট ছিল কিনা, বা আপনি ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট, আপনাকে আগে কোনো ইলেকট্রনিক পাসপোর্ট ছিল কিনা। যেহেতু আমাদের ইলেকট্রনিক পাসপোর্ট মাত্র শুরু হলো, 119তম দেশ হিসেবে বাংলাদেশ 2020 সালে 22 জানুয়ারি ই পাসপোর্ট শুরু করে। তো সেক্ষেত্রে হলো যে আপনি দিবেন আইদার এমআরপি পাসপোর্ট থাকলে, আপনার যদি আগে এমআরপি পাসপোর্ট থাকে আপনি এখানে ইয়েস ক্লিক করবেন। আর যদি একেবারে নিউ পাসপোর্ট হয় তাহলে আপনি নো, আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অর হ্যান্ড রিটেন পাসপোর্ট। সো আমি দিলাম এখানে আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, আমার পাসপোর্ট লাগবে, আগে ছিল মেশিন রিডেবল। দেন হলো এখানে একটা রিজন দিতে হবে আপনি কী কারণে এই ইস্যুটা করতে যাচ্ছেন। কনভার্সন টু ই পাসপোর্ট, আপনি কি ই পাসপোর্টে কনভার্ট করতে যাচ্ছেন, এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা, সেটা কি লস্ট, ডাটা চেঞ্জ, আনইউজেবল অর আদার্স। সো আমি এটা দিলাম জাস্ট কনভার্সন অফ ই পাসপোর্ট, যেহেতু এখন অনেকেই এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট করছে। আপনি যদি এক্সপায়ার্ড হয় আপনি এক্সপায়ার্ড দিবেন, আর লস্ট হলে ডেফিনেট জিনিস মাথায় রাখবেন ই পাসপোর্টের জন্য কিন্তু অবশ্যই আপনাকে থানার জিডি কপি সাথে নিয়ে যেতে হবে। আমি কনভার্সন টু ই পাসপোর্ট দিলাম। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার সাপোজ BN 0023523 সাপোজ দিয়ে রাখলাম এটা। সিলেক্ট ডেট অফ ইস্যু, কবে ডেট সিলেক্ট করেছেন, 5 জুন 2015। সিলেক্ট ডেট অফ এক্সপায়ারেশন, সাপোজ 4 জুন 2000
20 সব কিছুই বানানো ইনফরমেশনগুলো জাস্ট দেখানোর জন্য কীভাবে দেন সেভ অ্যান্ড কন্টিনিউ চলে গেল আমাদের। নেক্সট চলে আসলো অ্যাড্রেসের জায়গাটা, কীভাবে আমরা অ্যাড্রেস ফিল আপ করবো। ডেফিনেটলি এই ক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা খুবই ভালোভাবে পূরণ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি আপনাদেরকে চাইবো যে আপনাদের যদি আগে পাসপোর্ট থাকে তাহলে আপনার পাসপোর্ট দেখে হুবহু সিলেক্ট করবেন। আর যদি আপনাদের যদি পাসপোর্ট না থাকে, যদি এনআইডি কার্ড থাকে, তাহলে এনআইডি কার্ডের একবার হুবহু আপনারা এই পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে ট্রাই করবেন। সো আমি সাপোজ ডিস্ট্রিক্ট দিলাম হলো ঢাকা, পার্মানেন্ট অ্যাড্রেস, দেন সিটি অর ভিলেজ অর হাউস যে কোনো নাম্বার, সাপোজ আমি এখানে দিলাম 6/1 বখতারপুর, সিলেক্ট পোস্ট অফিস সাভার, পোস্ট স্টেশন হচ্ছে সাভার। জাস্ট ইনফরমেশন বলছেন, আমি যেহেতু সাভারের জন্য আমি জানি যেহেতু এই জন্য আমি এটা ফিল আপ করছি। ইমেল অ্যাড্রেস অপশনাল লেখা, কোনো প্রয়োজন নেই। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, আমি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে 01625286404 দিয়ে দিলাম একটা 11টা ডিজিট। হ্যাঁ, হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাই আবারও ধন্যবাদ। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এর পরবর্তী যে 3টি স্টেপ, একটা হলো প্যারেন্ট ইনফরমেশন, স্পাউস ইনফরমেশন এবং এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা আমরা স্ক্রিন রেকর্ড করলেও আসলে এটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায়। তো আসলে খুব বেশি কঠিন না, জাস্ট আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার স্পাউস ইনফরমেশন, যদি আপনার ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে সেটা আপনি ফিল আপ করবেন। জাস্ট এনআইডি কার্ড দেখে ফিল আপ করবেন। এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি আপনার বাবাকেও দিতে পারেন বা আপনি আপনার মাকেও দিতে পারেন। সো ভেরি বেসিক ইনফরমেশন। সো এগুলো আসলে যেহেতু আমি রেকর্ড করার মোমেন্টে এগুলো আসলে রেকর্ড হয়নি, সো এর জন্য আমি দুঃখিত। সো পরবর্তী স্টেপগুলো আপনারা আবার দেখতে থাকেন। তো এইটুকুর জন্য আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও এগেইন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ডেফিনেটলি এগুলো কিন্তু আপনারা খুবই প্রপারলি দিবেন, আপনাদের প্রপার ইনফরমেশনগুলো। দেন আসবে হলো আপনার পাসপোর্টের অপশন। আপনি কি 48 পেজের জন্য চান নাকি 64 পেজের জন্য? আপনার ভ্যালিডিটি, পাসপোর্টের ভ্যালিডিটি 5 ইয়ার্স না 10 ইয়ার্সের জন্য আপনি চান? সো এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। তো আমি রেকমেন্ড করবো যে 48 ইয়ার্স কিন্তু আমাদের নর্মাল যারা আমরা ট্রাভেল করি বা এটা কিন্তু যথেষ্ট 48 পেজের জন্য। 64 পেজ যারা খুব ঘন ঘন ট্রাভেল করে, যাতে বিজনেসম্যান যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করে, বিভিন্ন দেশে ঘন ঘন ট্রাভেল করা লাগে, তাদের সেক্ষেত্রে 64 পেজের জন্য নিতে পারেন। এছাড়া আপনি 48 পেজের জন্য সিলেক্ট করাই বেটার। আর ডেফিনেটলি ভ্যালিডিটি আপনি 10 ইয়ার্সই দিবেন, কারণ পাসপোর্ট 5 বছর পর পর আসলে করাটা একটু হ্যাসেল। আর এই পাসপোর্টের সবচেয়ে মেন সুবিধাই হলো কিন্তু এই 10 ইয়ার্সের জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু পাসপোর্টের যে প্রাইসটা 5750, এখানে অ্যাকচুয়াল ফিটা হলো 5750 হলো ভ্যাট প্লাস হলো যে ট্যাক্স, ভ্যাট ইনক্লুডেড ফি। আপনার এটা দেখার জন্য এই পাসপোর্ট ফি নামে একটা অপশন আছে, এখানে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন বিভিন্ন কন্ডিশনে। যেমন আমি যদি 5 ইয়ার্সের জন্য দিই, অটোমেটিক্যালি এটা 4025 চলে আসছে। আমি যদি 64 পেজের জন্য দিই, সো এটা চেঞ্জ হয় আর কি, যদি আপনি কম্বিনেশন ওয়াইজ এটা চেঞ্জ হয়। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। নেক্সট হলো যে আপনি কি রেগুলার ডেলিভারি নেবেন নাকি এক্সপ্রেস ডেলিভারি নেবেন। রেগুলার ডেলিভারি বেসিক্যালি 21 দিনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং এক্সপ্রেস ডেলিভারি 10 দিনের জন্য। আমি নিজেও পার্সোনালি এক্সপ্রেস ডেলিভারিতে এই পাসপোর্ট অ্যাপ্লাই করি এবং আমি এক্স্যাক্ট 10 দিনের মধ্যে কিন্তু পেয়ে গেছি। সো এটা আপনাদের উপর নির্ভর করে, যদি খুবই ইমার্জেন্সি হয় আপনি এক্সপ্রেস ডেলিভারিতে দিবেন, আর যদি ইমার্জেন্সি না হয় তাহলে আপনি রেগুলার ডেলিভারিতে দিতে পারেন। 21 দিন বা সর্বোচ্চ 25 দিনের মধ্যে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। সো আমি এখানে রেগুলার ডেলিভারি দিলাম। নেক্সট হলো যে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে গেলাম। সো অলরেডি কিন্তু সকল প্রকার ইনফরমেশন আমার দেওয়া শেষ, এবং লাস্টে কিন্তু একটা চেক, জাস্ট আপনার ইনফরমেশনগুলোকে চেক করার জন্য একটা উইন্ডো আসছে, যেখানে আপনি সবগুলো দেখতে পারবেন যে আসলে সব ইনফরমেশনগুলো আবার দেখতে পাচ্ছেন আপনি। সো এখানেও যদি আপনি হয় আপনি এডিট কিন্তু এখান থেকেও করতে পারবেন। সো এটা আরেকবার ভালোভাবে খেয়াল করে নেবেন যদি কোনো প্রকার ইনফরমেশন যাতে মিস না হয়ে যায়, এবং ডেফিনেটলি যাতে আপনার এনআইডি বা ওল্ড পাসপোর্টের সাথে যাতে মিল থাকে। কনফার্ম এবং প্রসিড টু পেমেন্ট, আমি কনফার্ম করে দিলাম এবং প্রসিড টু পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর দ্য পেমেন্ট অপশন আছে, অনলাইন পেমেন্ট আছে, অফলাইন পেমেন্ট আছে। অনলাইনে আপনি ক্রেডিট কার্ড ইউজ করে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে অফলাইন পেমেন্ট দিলাম। অফলাইন পেমেন্ট দিলে আপনি যেখানে এই ব্যাঙ্কগুলো হলো বেসিক্যালি এই অফলাইন পেমেন্টগুলো অ্যাকসেপ্ট করে ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের মাধ্যমে আপনি এই পাসপোর্টের ফিগুলো অনায়াসে দিতে পারবেন। সো অফলাইনে দেওয়া বেটার। কন্টিনিউ করার পরে আপনার দেখবেন যে নেক্সট শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। আপনি নেক্সট আপনার কাজ হলো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, মানে আপনি কবে জমা দিবেন।
দেখেন আমি এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি এখন করলাম, দেখলাম যে মার্চ মাসে এইগুলো অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ফিল আপ হয়ে গেছে। মার্চ মাসে 22, 23, 24, 25 দেখছেন এই ডেটগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খালি আছে। সো এই পাশে যখন টাইম স্লট দেখাবে না তখন মানে হলো যে এতে অ্যাপয়েন্টমেন্টগুলো খালি নেই। যখন দেখলাম 24 ক্লিক করলাম তখন কিন্তু যে বিভিন্ন টাইম স্লট দেখাচ্ছে 9, 11, 9টা, 11টা, 11:30, 14টা, মানে 2টা 50, 3টা 50 এরকম স্লট দেখাবে। আপনি সাপোজ আপনি যেমন আমি 22 তারিখ সিলেক্ট করলাম এবং 3টা 40 সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে যখন আমি কনফার্ম দিলাম তখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তখন এই দেখবেন যে স্ট্যাটাসটা সাবমিট হয়ে গেল। সেক্ষেত্রে আমার অ্যাপয়েন্টমেন্ট আইডি চলে আসলো এবং আমি যে নামে সাবমিট করেছি সকল প্রকার ইনফরমেশন চলে আসলো। এই ক্ষেত্রে দেখবেন যে নেক্সট কাজ হবে আপনার যে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রিন্ট করা বা আপনি এটাকে সেভ করা, বা আপনি যদি সেভ নাও করেন আপনার ইনবক্সে চলে আসবে। আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিয়ে এবং এখান থেকে সামারিটাও প্রিন্ট করে নেবেন। অ্যাকচুয়ালি এই প্রিন্টিং ফর্মটাই কিন্তু আপনাকে পরবর্তীতে ফিল আপ করে নিয়ে যে জাস্ট ব্যাংকের ইনফরমেশনটা ফিল আপ করে নিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার সব, এবং এই টাকাটা 5,750 টাকা, এই টাকাটা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। তো এই ক্ষেত্রে হলো বেসিক্যালি যে আপনার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, যেমন 22 তারিখ, আজই 22 তারিখ, যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট আজকে নিয়েছি, যে আজ 22 তারিখ 3টা 40-এ। কিন্তু মজার ব্যাপার হলো যে 3টা 40-এ হলো আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা দিনের সকাল সকাল চলে যাবেন। আপনি 9টার দিকে চলে যান, 10টার মধ্যে সব কিছু কার্যক্রম ওপেন হয়। এখানে অ্যাকচুয়ালি কোনো প্রকার টাইম মেনটেন করা হয় না, কোনো প্রকার তারা টাইম মেনটেন করে না। জাস্ট আপনার ডেটটা ওই ডেটে থাকলেই হলো আপনার অ্যাপয়েন্টমেন্টটা। সো আপনার সকাল সকাল চলে যাবেন, খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। অনেকে কি করে এই শিডিউল টাইম ভেবেই চলে যায়, কিন্তু আসলে দেখে যে আসলে কোনো টাইম টেবিল নেই, সব হতাশ হয়ে যায়। কিন্তু আমি বলবো যে আপনারা দ্রুত চলে যান। তো এই ছিল মোটামুটি ওভারঅল এই করা, কীভাবে অনলাইনে এই পাসপোর্টটা অ্যাপ্লাই করতে হয় আমরা দেখলাম। দুইটা জিনিসই আপনাকে এখান থেকে ডাউনলোড ফর্মটা প্রিন্ট করে নেবেন এবং এখান থেকে সামারিটাও প্রিন্ট করে নেবেন। এছাড়া মেলও চলে আসবে, তখনগুলো মেলও চলে আসে, সো আপনারা এটা প্রিন্ট করে নেবেন। তো এই ছিল মোটামুটি হলো যে ই পাসপোর্ট কীভাবে অনলাইন ফিল আপ করা লাগে। তো এছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে বা কোনো প্রকার হেল্প প্রয়োজন হয় আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাদের জানাবেন, এবং আমাদের কমেন্ট বক্সে আপনি আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। আমরা যথেষ্ট চেষ্টা করবো যাতে আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ করে দিতে পারি, বা আমাদের যদি আমরা জেনে থাকি আমরা সেটা চেষ্টা করবো আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হলো যে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখালাম কীভাবে অনলাইন ফর্মটা ফিল আপ করা লাগে। তো আশা করি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।